বাস ট্রেনে অনেকটাই নির্বিঘ্নে বাড়ি যাচ্ছে মানুষ। মহাসড়কে দু এক জায়গায় যানবাহনের ধীর গতি। সদরঘাট লঞ্চ টার্মিনালে দুপুরেও যাত্রীদের উপচে পড়া ভিড়। কোনো ভোগান্তি দেখতেছি না, আর এরকম কোনো যানজটও দেখা যায় না। আমি দাদু বাড়ি যাব, আমি মজা করব। তেমন কোনো ভোগান্তিতে পড়ি না ইনশাআল্লাহ। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। একসাথে নামাজ আদায় করবেন ৩৫,০০০-এর বেশি মানুষ। রাজধানীর নিরাপত্তায় সার্বক্ষণিক টহলে থাকবে পুলিশের ৬৬৭ টিম। সংস্কারই প্রধান অগ্রাধিকার, পিকিং বিশ্ববিদ্যালয়ে বললেন ডক্টর ইউনূস। নতুন বাংলাদেশ গঠনে সব নাগরিকের অংশগ্রহণের তাগিদ। মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১,০০০, আহত কয়েক হাজার, বিধ্বস্ত বহু বাড়িঘর। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। স্বজনদের সাথে ঈদ উদযাপনে আজও বাস ট্রেন লঞ্চে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। আমরা সেই ঈদ যাত্রার খবর জানবো, বাস ট্রেন এবং লঞ্চের খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি রাজধানীর গাবতলী বাস টার্মিনালে। সেখানে আছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, সড়ক পথে ঈদ যাত্রার সার্বিক অবস্থা একটু জানতে চাই। লোপা, আসলে আজকে কিন্তু বলাই যায় যে স্বস্তিতেই মানুষ ঢাকা ছাড়ছে। বিশেষ করে যারা বাসে করে বাড়ির পথ ধরেছেন তাদের কোনো দুর্ভোগ, তেমন কোনো দুর্ভোগের কথা কিন্তু কেউ বলেনি। গাবতলী থেকে যে সমস্ত বাস ছেড়ে যাচ্ছে সেই বাসগুলো অনেকটা দেখা যায় যে যাত্রী না থাকায় অনেক সময় দাঁড়িয়ে থেকে তাকে যাত্রী বোঝাই করে তারপরে যেতে হচ্ছে। এবং এখানে আমরা দেখেছি যে টার্মিনালগুলোতে যাত্রী চাপ একেবারেই কম, এবং সেই কারণেই আসলে দূরপাল্লার বাসগুলোতে আসলে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এবং টিকিটের দাম আসলে এই উৎসব এলেই টিকিটের দাম বেড়ে যায় লোপা, এবং সেই দৃশ্য এখানেও আছে। তবে যেই যাত্রী চাপ থাকে, যেভাবে করে একসাথে মানুষ গ্রামের পথ ধরে বিশেষ করে বাসে করে যে দুর্ভোগ, সেই দুর্ভোগের চিত্র কিন্তু এখন আর নেই। আজকে যারা বাসে করে বাড়ি যাচ্ছেন তারা বেশ স্বাচ্ছন্দ্যেই যেতে পারছেন। তাদের কোনো অভিযোগের কথা কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। রাব্বি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। আমরা আবার কমলাপুর রেল স্টেশনে যেতে চাই। শাকিল হাসানকে আমরা দেখতে পাচ্ছি। শাকিল, এবারের রেলযাত্রা কেমন দেখছেন আপনি? ঝুঁকিপূর্ণ সত্ত্বেও ছাদে ভ্রমণ ঠেকানো কেন যাচ্ছে না? লোপা, ছাদে এটি হচ্ছে টঙ্গীর পর থেকে যে যাত্রীরা বেশিরভাগ ওঠেন সেখান থেকে আসলে বেশিরভাগ যাত্রীরা ওঠেন। তবে আমি যে তথ্যটি আপনাকে জানাতে চাই সেটা হচ্ছে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেসের যাত্রীরা কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। ট্রেনটি ছাড়ার কথা ছিল 3:10 আপনি আমার পেছনে যে বোর্ড দেখতে পাচ্ছেন, উপকূল এক্সপ্রেস নোয়াখালীগামী 3:10 ছাড়ার কথা, সেটির সম্ভাব্য সময় দেওয়া হচ্ছে 4:40। কিন্তু আমি খোঁজ নিয়ে দেখেছি ট্রেনটি এখন পর্যন্ত প্ল্যাটফর্মে আসেনি, অর্থাৎ কমলাপুর এই রেল স্টেশনে আসেইনি। যাত্রীদের তোপের মুখে পড়েছিলাম আমরা গণমাধ্যম কর্মীরা, কারণ তারা জানিয়েছেন গতকাল এবং গত পরশু বেশ কিছু গণমাধ্যমে ফটো কার্ড দেওয়া হয়েছে যে কোনো ট্রেন দেরিতে ছাড়ছে না। কিন্তু ওই যাত্রীরা আমাদেরকে বলেছেন যে তারা এটি দেখে সময় মতো এসে পৌঁছেছেন বাচ্চা এবং পরিবার সহ নিয়ে, এবং তারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন এই ভয়ানক গরমের মধ্যে। এবং তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে হচ্ছে এই বিষয়টি তুলে ধরার জন্য আমি যোগাযোগ করার চেষ্টা করেছি কমলাপুর রেল কর্তৃপক্ষের কাছে, এবং তারা আসলে কোনো সদুত্তর দিতে পারেননি যে ট্রেনটি আসলে কখন এসে পৌঁছবে। যখন ট্রেনটি এসে পৌঁছবে তারপর হয়তো এই ট্রেনের যাত্রীরা ট্রেনে উঠতে পারবেন, এবং তারপরে তারা এই ঢাকা থেকে রওনা দেবেন। তারা কখন গিয়ে পৌঁছাবেন নোয়াখালীতে সেটি এখন পর্যন্ত তাদের কাছে অজানা। এই হচ্ছে এখনকার এই বিকেলের অবস্থা। তবে সকালে যে কয়েকটি ট্রেন গিয়েছে বেশিরভাগই সময় মতো ছেড়েছে। 2-1টি ট্রেন 5 থেকে 20 মিনিট পর্যন্ত দেরি করেছিল। লোপা,
শাকিল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা আবার সদরঘাটের খবর জানবো রিয়াজ রাহানের কাছ থেকে। রিয়াজ, সকাল থেকেই তো নৌপথে বেশ ভিড় ছিল, লঞ্চে এই সময় কি অবস্থা দেখছেন? যাত্রীদের চাপ কেমন? লুপা, আনুষ্ঠানিক বন্ধের কথা যদি বলি তাহলে আজকে আনুষ্ঠানিক বন্ধের দ্বিতীয় দিন ঈদ যাত্রার, আর যদি অনানুষ্ঠানিকভাবে বলি তাহলে চতুর্থ দিন। অর্থাৎ গেল বুধবার 26শে মার্চের বন্ধ যেদিন হয়েছে সেদিন থেকে মূলত মানুষ বাড়ি যাওয়া শুরু করেছে। তারপরে একদিন কর্মদিবস ছিল বৃহস্পতিবার, সেদিন শেষ করে সেদিন বিকেল থেকে শুরু করে সে বৃহস্পতিবার বিকেল গিয়েছে সারা রাত, তারপরে শুক্রবার দিন পুরো দিন এবং আজকে দিনের অর্ধেকের বেশি সময়, অর্থাৎ সবকিছু মিলে প্রায় 3.5 দিনের মতো মানুষ যেতে পেরেছে। আর এবার দীর্ঘ সময় ধরে মানুষ যাওয়ার সুযোগ পেয়েছে ঈদে, সে কারণে সড়ক এবং রেলপথের মতো নৌপথ যেটি রয়েছে সেই নৌপথেও কোনো ধরনের ঝুঁকি যাওয়া খুব একটা চোখে পড়েনি এখন পর্যন্ত। যেহেতু শেষ বিকেলের দিকে মানুষ আসতে শুরু করেছে বিভিন্ন জায়গা থেকে, যদি বিভিন্ন ছাদগুলো যদি আমরা দেখাই সেই ছাদগুলোতেও মানুষ উঠে পড়েছে, ভিতরে তো একেবারেই ঠাসা মানুষে যাত্রীতে। তবে এখনও মানুষ আসছে। আমরা যদি দেখি সদরঘাটে প্রত্যেকটি লঞ্চই বলতে গেলে মানুষে কানায় কানায় পরিপূর্ণ, ছাদে পর্যন্ত মানুষ উঠেছে, তারা প্রিয়জনের সাথে ঈদ করতে নির্দিষ্ট গন্তব্যে যাবেন। যদিও এখানে পদ্মা সেতুর কারণে অনেক ভিড় আগে থেকে কমেছে ধরা হয়, কিন্তু এবারে যে ঈদযাত্রা সেটি আসলে বলছে যে সেতুর পাশাপাশি এখানে যে পরিমাণে ভিড় রয়েছে সেটিও একেবারেই কম নয়। প্রায় 40টি বা প্রায় 35 থেকে 40টি রুটে এখান থেকে লঞ্চ চলাচল করছে। বরিশাল বা অর্থাৎ বরিশাল বিভাগ ছাড়াও নোয়াখালী, চাঁদপুর এবং শরীরপুর, মাদারপুর লঞ্চ এখান থেকে যায়। সুতরাং বলা হয় যে এখন পর্যন্ত যেভাবে নির্বিঘ্নে যাচ্ছে, যদি সেটি শেষ পর্যন্ত থাকে তাহলে ঈদযাত্রা এবার বেশ সুখকর বলা যায় নদীপথে। রিয়াজ, আপনাকেও ধন্যবাদ ঈদে ঘরমুখ মানুষের খবর জানানোর জন্য। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। এদিন সকাল 8:30টায় হবে মূল জামাত। নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 35,000-এরও বেশি মানুষ একসাথে ঈদের নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। প্রায় 25 দিনের চেষ্টায় তৈরি করা হয়েছে 25,400 বর্গমিটারের বিশাল সামিয়ানা। নারী ও পুরুষ আলাদাভাবে নামাজ আদায় করতে পারবেন। গরমের কথা বিবেচনায় রাখা হয়েছে 1200 ফ্যান। ঈদগাহ ময়দানের বিশাল এই কর্মযজ্ঞ আজ পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। তিনি বলেন, বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে সব প্রস্তুতি। ছাতা আশা করি নিয়ে আসতে হবে না, কারণ আমরা এখানে যে প্রস্তুতি রেখেছি, ত্রিপাল দিয়ে আমরা আমাদের এই যে সামিয়ানাটা নিয়েছি, এখানে বৃষ্টি হলেও পানিতে ভিজে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কাজেই কেউ যদি ছাতা নিয়ে আসে সেটা তার জন্যই বোঝা হবে। আমরা ছাতা আনাকে নিরুৎসাহিত করতেছি, কোনো ধরনের বাইন্ডিংস নেই, আমরা ছাতা আনতে বরং নিরুৎসাহিত করতেছি। দর্শক, ইফতার বাজারের খবর জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী। ঐশী, আপনি এখন কোথায় আছেন? ইফতারের বেচাকেনা কেমন দেখছেন সেখানে? লোপা, আমি এখন আছি বেইলি রোডে এবং এখানে ইফতারের যে পসরা সেজেছে সেটি আপনাকে দেখাবো। তবে একটি বিষয় কিন্তু বারবারই এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু বলছেন যে যেহেতু ঈদের ছুটি শুরু হয়ে গিয়েছে এবং গত 2 দিনে প্রচুর মানুষ ঢাকা ত্যাগ করেছেন ঈদের স্বজনদের সঙ্গে বাড়িতে ঈদ করার জন্য, সেজন্য আসলে তারা ক্রেতা আজকে কিন্তু বেশ কম পাচ্ছেন। ব্যবসায়ীরা কিন্তু বলছেন যে তারা পসরা সাজিয়ে নানান ধরনের ইফতার সামগ্রী সাজিয়ে বসেছেন, বেচা বিক্রি হচ্ছে টুকটাক, তবে গত কয়েকদিনের তুলনায় সেই বেচা বিক্রির পরিমাণ কিন্তু আজকে খুবই কম। এই জায়গায় এই ইফতার বাজারে আমরা যেটি দেখছি যে সচরাচর যেটি আমরা ইফতারের পাতে পেয়ে অভ্যস্ত সেগুলো তো রয়েছে, যেমন ছোলা, মুড়ি, জিলাপি, এছাড়া বিভিন্ন ধরনের মিষ্টান্ন। এর পাশাপাশি কিন্তু আরো নতুন নতুন কিছু সামগ্রী এখানে রয়েছে, যেমন গ্রিল আছে, এখানে বিভিন্ন ধরনের মাংসের আইটেম রয়েছে এবং একই সঙ্গে হালিমেরও ব্যবস্থা রয়েছে। যদি অনেকেই হালিম খেতে পছন্দ করেন ইফতারে, সেই ব্যবস্থা রয়েছে। এবং এই যে ইফতারের যে বাজারটি, এর আশপাশে কিন্তু আমরা দেখছি বেশ কয়েকটি ফলের দোকানও রয়েছে। ফলে ইফতার করতে করতে কারোর যদি আসলে তারা যদি চান তাহলে ফলও ইফতারের পাতে রাখতে পারেন, সেই ব্যবস্থাও এই ইফতার বাজার থেকে তারা করে ফেলতে পারেন। ঐশী, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবারের ঈদে রাজধানীর নিরাপত্তায় সার্বক্ষণিক টহলে থাকবে পুলিশের 667টি টিম। রাজধানীর 50 থানা এলাকায় বসানো হবে 71টি চেকপোস্ট। থানা পুলিশের পাশাপাশি কাজ করবে গোয়েন্দা পুলিশ, অক্সিলারি ফোর্স সহ অন্যান্য সংস্থা।
সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। 50টি থানা এলাকায় প্রতিদিন জননিরাপত্তা বিধানে 2 পালায় ডিএমপির 667টি টহল টিম দায়িত্ব পালন করে আসছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডিএমপি কর্তৃক 71টি পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। যে নতুন বাংলাদেশ গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে দারিদ্র্য, বেকারত্ব আর বৈষম্য দূর করাই লক্ষ্য বলে জানিয়েছেন চীন সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এই আয়োজনে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে পিকিং বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে অনেক বাধা, তাই উন্নয়ন কার্যক্রমে সব নাগরিকের অংশগ্রহণ জরুরি। বলেন, সংস্কারই প্রধান অগ্রাধিকার। বৈষম্য নিরসন করে দেশের প্রতিটি নাগরিক যেন সমান সুযোগ নিয়ে সামনে এগিয়ে যেতে পারে, এজন্য নানান সংস্কারে হাত দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ সময় চাকরির উপর নির্ভর না করে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এই আয়োজনে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে পিকিং বিশ্ববিদ্যালয়। To translate this vision into reality, we are embarked on a series of reforms to make governance transparent and democratic, to ensure economic policies which are inclusive, and to guarantee that every individual has equal opportunity to flourish. Our reform initiatives are at the top of our priority. Our goal is definite. Our work plan is exhaustive. সংস্কারের নামে জনগণের সাথে তামাশা করছে অন্তর্বর্তীকালীন সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে সিরাজগঞ্জের তামাই গ্রামে অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। আরও বলেন, নির্বাচনের তারিখ নিয়ে এই সরকার টালবাহানা করছে। কখনো ডিসেম্বর আবার কখনো জুনের সময়সীমা দেয়ায় ধোঁয়াশা তৈরি হচ্ছে। এছাড়াও বলেন, গণপরিষদ হয় বিচ্ছিন্ন বা সদ্য স্বাধীন হওয়া দেশে। 71 সালে স্বাধীন হওয়া দেশের গণপরিষদের দরকার নেই। স্বাধীনতা বিরোধীরা গণপরিষদ চাইতে পারে, কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা কার ইন্ধন বা নির্দেশে গণপরিষদ চায়, এমন প্রশ্ন তুলেছেন রুহুল কবির রিজভী। সংস্কারের কথা বলে আপনারা লুকোচুরি খেলছেন জনগণের সাথে। একবার বলেন ডিসেম্বর, একবার বলেন মার্চ, একবার বলেন জুন। কেন এই লুকোচুরি খেলা? অন্তর্বর্তীকালীন সরকার কেন এই লুকোচুরি করছেন? একবার বললেন যে ডিসেম্বরেই হবে, আবার বলছেন মার্চ, আবার জুন, আবার ডিসেম্বর। এটা কেন? ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। মিয়ানমারের জান্তা সরকারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। দেশটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মান্দালায় শহর। প্রতি সেকেন্ডে কমে আসছে বিধ্বস্ত ভবনের ইট কংক্রিটের নিচে চাপা পড়াদের জীবিত থাকার সম্ভাবনা। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে খালি হাতেই উদ্ধার তৎপরতা চালাচ্ছেন জরুরি বিভাগের সদস্যরা। ভয়াবহ এই দুর্যোগে যে কোনো দেশ মিয়ানমারকে সহায়তা পাঠাতে পারে বলে ঘোষণা দিয়েছেন জান্তা প্রধান মিন অং লাইং। শুক্রবার 7.7 মাত্রা ভূমিকম্পেও অনুভূত হয় মিয়ানমারে। এরপর অনুভূত হয় 6.4 মাত্রার আরও একটি আফটারশক। ভূমিকম্পে কেঁপে ওঠে থাইল্যান্ডও। থাইল্যান্ড ছাড়াও দক্ষিণ পশ্চিম চীন, ভারত, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও বাংলাদেশেও কম্পন অনুভূত হয়। মিয়ানমার ও থাইল্যান্ডের মতোই বাংলাদেশেও একই মাত্রা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে আছে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সংস্থাটির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষত চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং ঢাকা অঞ্চল ভূমিকম্পের উচ্চ ঝুঁকির মধ্যে আছে। ভূমিকম্প মোকাবিলার জন্য সকল পর্যায়ে পূর্ব প্রস্তুতি ও সচেতনতা তৈরির আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ ও পুরনো ভবনগুলো সংস্কার ও শক্তিশালী করার সহ 9 দফা নির্দেশনা দিয়েছে ফায়ার সার্ভিস। ভবনের গ্যাস, পানি ও বিদ্যুতের লাইনের সঠিকতা নিশ্চিত করার কথা বলা হয়েছে। জরুরি টেলিফোন নম্বর যেমন ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, পুলিশ, হাসপাতাল ও অন্যান্য জরুরি নাম্বার সহ ব্যক্তিগত পর্যায়ের পাশাপাশি সকল ভবন বা স্থাপনায় সংরক্ষণ করা এবং তা দৃশ্যমান স্থানে লিখে রাখতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। দর্শক, এই ছিল যমুনা নিউজ। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।